আমরা চাই যাদের বাড়ি ভেঙেছে তাদেরকে জায়গা দেওয়া হোক। আমি এখন আছি রাজশাহী শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, আর চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। জায়গাটির নাম বাবুডাইং। এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার একটি গ্রাম। এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানটিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি পরিবারের বসবাস ছিল। এরা আদিবাসী কোল সম্প্রদায়ের মানুষ। দীর্ঘ প্রায় 27 বছর ধরে এখানেই বাস করতেন। কিন্তু গত সোমবার তাদের এই আবাসস্থল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটি হয়েছে একটি মামলার রায়কে কেন্দ্র করে। আদালত নির্দেশ দিয়েছেন যে এই জমিতে আর তারা থাকবেন না। তারা এরপরেই পুলিশ এবং আদালতের প্রতিনিধি এসে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এক্সকেভেটর যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে এই 5 জনের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যার যে অবস্থায় ছিল বাড়ি ঠিক সেভাবেই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এইখানে আপনারা দেখছেন টিন পড়ে আছে, ওইখানে খাট, ওইখানে কাঠ, ঘরের আসবাবপত্র, এখানে আমরা হাড়ি দেখলাম, যা কিছু ছিল সবকিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই 5টি আদিবাসী পরিবার ঠিক আমার হাতের বাম পাশে এই যে বাঁশবাগানটি দেখছেন, বাঁশবাগানের নিচে তারা খোলা আকাশের নিচে স্থান নিয়েছে, এবং এই খোলা আকাশের নিচেই তাদের আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। বন্ধুরা, আমি এখন একটু জানার চেষ্টা করব যে গত সোমবার আসলে কি ঘটেছিল, কতক্ষণ ধরে এই অভিযানটি চলে এবং তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। আমার পাশে কয়েকজন কিশোরী আছে, একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তুমি কি সেদিন দেখেছিলা কি হয়েছে? বিদ্যালয় থেকে ছুটি দেওয়ার পরে এসে দেখলাম কি দেখলা? যে বাড়ি ভাঙছে। আচ্ছা, তখন কে কি করছিল? যাদের বাড়ি ভাঙছে তাদেরকে, তারা বলছে ওদেরকে যে আমাদেরকে সময় দাও, দিয়ে আমরা সরে নেব জিনিসপাতি। তো তারা শুনলো না, তাদের বাসা ভেঙে ফেলে দিল। সহপাঠী ছিল, সবাই দেখলো, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে। আমরা চাই যাদের বাড়ি ভেঙেছে তাদেরকে জায়গা দেওয়া হোক। বন্ধুরা, আপনারা দেখছিলেন এই ছোট্ট মেয়েটি, সে কিন্তু তার আবেগ ধরে রাখতে পারছে না, এবং আমি কথা বলার সময় তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আসলে আমারও ভীষণ খারাপ লাগছে তার সঙ্গে এই অবস্থায় কথা বলতে। এখানে একটা ঘরের চালা পড়ে আছে, এবং এগুলোও তারা সরাতে পারেনি। এই পাশে আবার কয়েকটা পরিবার আছে, তারা সেখানে আছে, এবং তারাও আসলে খুবই দুঃখ কষ্টের মধ্যে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন আমার হাতের ডান পাশে, সেখানে কিছু আদিবাসী সংগঠনের নেতা এবং আইনজীবী এবং পুলিশ, তারা সবাই ওখানে আছেন। এই উচ্ছেদের শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলে তারা আসলে তাদের জন্য কিছু করণীয় আছে কিনা সেটি জানার চেষ্টা করছে। তো আমরা একটু সেদিকে যাব, দেখব তারা কি করছেন। বন্ধুরা, আমি এই পরিবারগুলো যেখানে এখন স্থান নিয়েছে, এটি একটি বাঁশবাগান। আপনারা দেখছেন বাঁশঝাড়ের নিচেই যারা নিজেদের সামান্য কিছু জিনিসপত্র সরিয়ে নিতে পেরেছিলেন, যেমন এখানে আমরা কয়েকটি বাক্স দেখছি, একটি ছাতা এবং কিছু জিনিসপত্র অল্প কিছু, তারা এখানে আছেন। এবং তারা যে এখানে রাত্রি যাপন করছেন সেই জন্য এখানে একটি বৈদ্যুতিক বাল্বের ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিক বাল্বটা এই পাশের বাড়ি থেকে এসেছে, তারা হয়তো দিয়েছেন। এবং গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টির কারণে এখানে আর তারা থাকতে পারেননি। ওই যে দেখছেন ওইখানে একটি ছোট্ট খাট তারা কোনো মতে বের করতে পেরেছিলেন, ওইখানে একটা পরিবার ছিলেন, এবং আশপাশের বাড়িতেই তাদেরকে থাকতে হয়েছে।
তো আমরা একটু এই ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে একজন ভুক্তভোগী ব্যক্তি আছেন, তার নাম সনাতন। এই সনাতনের সঙ্গে মামলা লড়ছিলেন আলমগীর নামের এক ব্যক্তি, এবং এই মামলায় আলমগীর জয়ী হন, যার ফলে এই সনাতনদের তাদের 27 বছরের বসতভিটা হারাতে হয়। তো সনাতন আছেন আমার সঙ্গে, আমরা একটু কথা বলতে চাই যে আদালতে এই মামলাটা কেন তিনি পরাজিত হয়েছেন, বা এখন তাদের কি অবস্থা। আপনি একটু আমাকে জানাবেন যে মামলাটা কবে হয়েছিল, কেন হয়েছিল? মামলাটা মানে এখন এই যে 2000 সালে তখন থেকে মামলা চলছে। যখন বাড়ি ভাঙতে আসে পরশুদিন, তখন বলছি যে তোমাকে নোটিশ দেওয়া আছে, শোনো ভাই। আমি তো পাইনি। বলছে না আপনি পাইছেন, 3 বার তোমাকে দেওয়া আছে। বলছি না, ডকুমেন্ট তো আমি পাইনি স্যার। আমার সঙ্গে একজন নারী আছেন, তারা এখন কিভাবে আছেন একটু আপনার কাছে জানতে চাই। যে আমাকে একটু বলবেন যে আপনার কোলে শিশু বাচ্চাও দেখছি, আপনারা কিভাবে আছেন এখন? এই যে এখন বাসতলায় আছি, এখন বাসতলায় আপাতত আছি। আমাদের তো সবই ভাঙিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বাসতলাতে বাস করছি। আমাদের জিনিসগুলো কিছু কিছু বের করেছে, ওরাই বের করেছে, আমরা বের করতে পারিনি। কিন্তু এখন গাছের তলায় আছি, বাসতলাতেই আছি এখন আমরা আপাতত। এখন আপনারা কোথায় যাবেন এখন? আমাদের তো যাওয়ার মতন জায়গাও নাই, দেখেও নাই যে ওখানে যাব, ওখানে বাস করবো, এরকম জায়গা আমাদের নাই। বন্ধুরা, আপনারা এই যে বাড়িটি দেখছেন, এটি হলো শনিলাল টুডুর বাড়ি। শনিলাল টুডুর বাড়ির অর্ধেকটা পর্যন্ত ঘিরে নেওয়া হয়েছে, যে আপনারা দেখছেন এখানে অর্ধেকটা ঘিরে নিয়েছে। এখানে একটা শনিলালের বাড়ির দেয়াল ছিল, সেই দেয়ালটি ভেঙে দেওয়া হয়েছে। তারপরে তার বাড়ির অর্ধেক আঙ্গিনা দখল করা হয়েছে। তো এখানে শনিলালের স্ত্রী আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলি। কি হয়েছিল সেদিন বলবেন? তো ওই মেশিন নিয়ে আসে ঘর ভাঙার বলে, ভাঙছে, হারাকে জিনিসপত্রগুলো কিছু বের করতে দেয়নি। বন্ধুরা, আপনারা শুনছিলেন যে এই আদিবাসী লোকজন বলছেন যে তারা কোনো রকম নোটিশ পাননি যে তাদেরকে এই জায়গা ছাড়তে হবে, এবং যেদিন ভাঙচুর হয় সেদিন তাদের আধা ঘন্টাও সময় দেওয়া হয়নি যে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরিয়ে নেবে। এরা থাকা অবস্থায় এগুলো হচ্ছে কি না। সঙ্গে আছেন আরিফ ইথার, তিনি আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, সেই রাজশাহী থেকে তিনিও ছুটে এসেছেন আজ সকালে। একটু ওনার কাছে জানতে চাই যে তারা বিষয়টি নিয়ে কি ভাবছেন। এইটা যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এবং এইটা আমাদের কোর্ট, বিশেষ করে আইন যারা পরিচালনা করে, তারা এইভাবে দেখতে চায় না। আমরা অবশ্যই তাদের পুনর্বাসনের, সিসিবিবিও তাদের পুনর্বাসনের দাবি করছে, যে এই মানুষগুলোনের একতরফা যে এখানে ইয়েটা হয়েছে, সেই ব্যাপারে আইনগত ব্যাপারটা আমরা দেখব। কিন্তু তারও আগে এই মানুষগুলোনের পুনর্বাসনের জন্য আমরা আমাদের দেশের যে দেশ পরিচালনাকারী যারা আছেন, আমাদের দেশ যারা চালান, তাদের কাছে আমরা এদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি এই অঞ্চলের আদিবাসীদের বিপদে আপদে সর্বদা সব বিষয়ে খবর প্রকাশ করে থাকেন, এবং এই অঞ্চলের আদিবাসীদের সমস্ত কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য সবকিছুই তুলে ধরেন। এবং চাঁপাইনবাবগঞ্জ লাগোয়া এই এলাকাটির খবরটি প্রথম তার হাত দিয়েই আসে। তিনি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ভাই। আমরা একটু ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি ওনার পর্যবেক্ষণটা কি এই বিষয়টা নিয়ে। ভাই, একটু যদি বলেন। এরা মামলায় একতরফা রায় নিয়েছে, এটা উচ্ছেদ করেছে, এবং অত্যন্ত অমানবিকভাবে এটা তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আপনারা দেখেন যে এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের চালের টিনগুলো দেখেন, মনে হয় যে এখানে একটা টর্নেডো বয়ে গেছে। মাটির সাথে মিশিয়ে দেওয়া বলতে যা বোঝায়, ঠিক তাই। ঘটনাটা যেভাবেই ঘটুক, এটা অত্যন্ত অমানবিক একটা ঘটনা। তারা এরপর থেকে বাসতলায় বাস করছে, মশার কামড় খাচ্ছে। কারো গোয়াল ঘরটা, একটা পরিবারের একটা গোয়াল ঘর আছে, সেখানে গরুর সাথে তারা
ই করছে, একই ওই ছাপড়া একটা চালা, ওইটার সাথে গরু বাছুরের সাথে তারা বসবাস করছে। তাদের গরু বাছুর ছাগল আছে, সেটা মানুষের বাড়িতে রাখতে হচ্ছে। কালকে চরম দুর্ভোগের মধ্যে তারা ছিল, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা ই করছে, রান্না করতে পারে না ঠিক মতো। এই তো তারা আর কি মানে মানবেতর জীবন যাপন করছে এক কথায়। আর আপনাকে অনেক ধন্যবাদ দিলু ভাই। উনি কিন্তু এই প্রথম রিপোর্টটা করেছিলেন, যার ফলে সবার দৃষ্টিতে এসেছে এবং এটি নিয়ে এখন মানবাধিকার সংগঠন এবং ব্লাস্টের মতো আইনি সহায়তা যারা দেয় তারা এসেছেন এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি তারা দেখছেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সঙ্গে এখানকার সার্বিক পরিস্থিতি দেখলেন, আদিবাসীদের মুখে তাদের দুঃখ দুর্দশার কথা শুনলেন। এই আদিবাসীদের যে জমির সমস্যা, এটি কিন্তু যুগ যুগ ধরে চলমান এবং তারা তুলনামূলক দুর্বল। এই সুযোগ নিয়েই অনেকে তাদের নানা কৌশলে জমি দখল করে থাকে। আমরা এই জায়গাটি দখল না বেদখল সেটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু অন্তত এটুকু চাই যে তারাও অন্তত নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাক এবং তাদের একটি স্থায়ী আবাসস্থল হোক। তো গোদাগাড়ির বাবুডাইং থেকে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।